এই ঘটনাটি পাকিস্তানের একজন বাস ড্রাইভার যার নাম কি আব্বাস ছিল তার সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা। আব্বাস পেশায় একজন বাস ড্রাইভার ছিল। সে তার কোম্পানির বাস চালাতো এবং অনেকদিন দেখা যেত সেই পাহাড়ি অঞ্চলের অনেক শেষ মাথা থেকে আসতে লাস্ট ট্রিপ নিয়ে আসতো। যাত্রী খুব কম থাকতো এবং যাত্রী গ্রামের শেষ মাথায় আগে আগে নেমে যেত। অনেক সময় বাকিটা রাস্তা তার একা একাই যেতে হতো। আব্বাসের পরিবারে তার অসুস্থ বাবা মা এবং ভাই বোন ছিল এবং এগুলো নিয়ে তার পরিবারের সমস্ত কিছু ছিল। আব্বাস দিনে এবং রাত্রে পরিশ্রম করত শুধুমাত্র তার পরিবারের মুখে চারটা খাবার তুলে দেওয়ার জন্য। পাকিস্তানের পাহাড়ি অঞ্চলের সেখানে এরকম একটি ঘটনা আব্বাসের সঙ্গে ঘটবে সে কখনো ভাবেনি। তারা পাহাড়ি এলাকায় থাকতো এবং সেখানে পাহাড়ি অঞ্চলে বাস চালাতো। আব্বাসের সঙ্গে ঘটনাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আব্বাসের জীবনে একটা পরী আসে এবং সেই পরীটি আব্বাসকে একদম অন্যরকম করে তোলে এবং তার দারিদ্রতা দূর করে তাকে অন্যরকম বড়লোক হতে সাহায্য করে থাকে। সেহেতু এই ঘটনার শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আব্বাসের জীবনের ঘটনায়। আমার নাম আব্বাস, আমি পেশায় একজন বাস ড্রাইভার। আমি কাশ্মীরের একটি অঞ্চলে বাস ড্রাইভিং করি এবং ছোট থেকেই আমি এখানে বড় হয়েছি। আমার আব্বা এখানকার একজন দিনমজুর ছিল এবং তিনি অনেক আগে অসুস্থ হয়ে এখন আর কাজবাজ করে না। পুরো সংসারের দায়িত্ব আমার একারই। আমি একা একাই সমস্ত কিছু করি। প্রতিদিনকার মতো আজকেও আমি বাসটা নিয়ে বেরিয়েছিলাম। তারপর সারা দিন বাস চালিয়ে গভীর রাতে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে আজকে আমাকে বাড়িতে বেশ কিছু আনাজপাতি এবং জিনিসপাতি নিয়ে যেতে হবে, কিন্তু আজকে মালিকের কাছে যাওয়ার পর তিনি টাকা দেননি। মনটা ভীষণ খারাপ ছিল, কারণ এরকম অবস্থায় আমি এখানে সারাদিন রাত ড্রাইভিং করেও পর্যাপ্ত পরিমাণ টাকা পাই না, যে টাকা মূলত হচ্ছে আমি সংসারের জন্য ব্যয় করতে পারবো। আমার বাবা অনেকদিন যাবৎ অসুস্থ, মা হাউসওয়াইফ, তিনি গৃহের সমস্ত কাজ একাই করেন। ছোট একটা বোন আছে আর 2 ভাই কলেজে পড়ছে। সকলের দায়িত্ব আমার কাঁধের উপরই ছিল। কিন্তু সেদিনকে আমি যেদিন বাস চালিয়ে আমার বাড়িতে আসছিলাম, এক অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটে, যে ঘটনাটা আমাকে সম্পূর্ণরূপে বদলে দেয়। সেদিনকে আমি যখন মালিকের কাছে গেলাম, যাওয়ার পর মালিক আমাকে বলল আজকে টাকা দিতে পারবো না। আমি মূলত গাড়ি নিয়ে শহর থেকে গ্রামের দিকে লাস্ট ট্রিপ মারতাম এবং ওই গ্রামের কিছু কিছু যাত্রী হতো, আবার অনেক সময় দেখা যেত অর্ধেক রাস্তা পর্যন্ত গাড়ি ভরা থাকলেও পরবর্তীতে বাকি 10-12 কিলো রাস্তা আমাকে ফাঁকায় আসতে হতো, কারণ এখানে এসে এখানকার শহরের ডিপোতে আমাকে বাস জমা দিতে হতো। আমার যে মালিক আছে সেই মালিকের একটা সাইট নেওয়া ছিল, সেখানেই মূলত আমি গাড়িটা জমা রাখতাম এবং রাত্রে যাওয়ার সময় টাকা নিয়ে ওই বাস স্ট্যান্ড থেকেই 2 কিলোমিটার দূরে গ্রামের ভিতরে আমার বাড়ি ছিল, সেখানে হেঁটে আমি চলে যেতাম। বেশি দেরি হতো না। লাস্ট ট্রিপ ছিল হচ্ছে রাত 8টা বাজে, গ্রামের দিকে লাস্ট ট্রিপ ছিল হচ্ছে রাত 10টা বাজে। মোটামুটি আস্তে আস্তে 11টার কাছাকাছি বেজে যেত। আর ওইখান থেকে গ্রামের ওই শুনশান রাস্তা ধরে বাড়িতে যেতে আমার আধা ঘন্টার মতো সময় লাগতো। এই 11:30টার মধ্যে আমি প্রত্যেকদিন বাড়িতে চলে যেতাম আর সকাল 10টা-11টার দিকে আবার কাজে চলে যেতাম। এরকমভাবে আমার জীবন চলছিল। কিন্তু সেই রাতে আমি যখন মালিকের কাছ থেকে ফিরে আসি, মালিক বলে কিছু টাকা দিবে না। সেখান থেকে এসে আমি আমার বাড়ির যে দেওয়ার যে দোকানটা আছে, তখনও সেই দোকানটা খোলা ছিল। দোকান থেকে কিছু ঘরোয়া জিনিসপাতি নিয়ে বাড়িতে চলে গেলাম। চাল, ডাল, তেল, নুন কিছু জিনিসপাতি দরকার ছিল, তবে সেগুলো বাকি নিলাম। বললাম আজবার হয় আগামীকালকে দিব। তাই বলে আমি বাড়িতে চলে আসলাম। আমার বাড়ির রাস্তাটা বেশ শুনশান এবং পাহাড়ি উঁচু নিচু রাস্তা হওয়ার কারণে আসতে খানিকটা সময় লাগতো। বাড়ির রাস্তা ধরে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আম্মাকে বললাম যে কি রান্না করেছো, খেতে খেতে দাও। আম্মা বলল ঘরে তো আজকে আনাজপাতি কিছুই নেই, তুই নিয়ে আসবি বলে এখন পর্যন্ত রান্নাবান্না করিনি। এই কথা শুনে তখন আমার ভীষণ মন খারাপ হলো। আমি তখন খাবারগুলো দিতেই সে রান্না করলো এবং আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাবার জন্য রাখলো। খাবার খাওয়ার সময় আমার শুধুমাত্র মনে হচ্ছিল আমার জীবনটা এরকম কিসের জন্য, অন্যরকম তো হতে পারতো। আমি চিন্তা করতে লাগলাম এগুলো, কারণ হচ্ছে জীবনের একটা অংশে শুধুমাত্র প্রতিদিন রোবটের মতো কাজ করি আর টাকা পেলে টাকা নিয়ে আসি, তাছাড়া আর কোনো কাজ নেই। জীবন কিভাবে চলবে? আমি তখন পর্যন্ত বিয়ে শাদী করিনি, এরকমভাবে আমার জীবন চলছিল। কিন্তু এর পরের দিন রাত্রেবেলা আমি যখন গভীর রাতে বাড়িতে ফিরছিলাম,
সেদিনকে আমার সঙ্গে এক আজব ঘটনা ঘটে। ঘটনাটি এমন ছিল যে আমি বাস চালিয়ে প্রতিদিনকার মতো শহর থেকে গ্রামে আসছিলাম। লাস্ট ট্রিপ বেশিরভাগ সময় আমিই দেই এবং অনেক সময় আগে আগেও চলে আসি। লাস্ট ট্রিপ যেদিন হয় সেদিন একটু ভাড়া বেশি হয় এবং ওই ট্রিপের টাকা এক্সট্রা আমি রাখি। এই জন্য লাস্ট ট্রিপে আমি বেশিরভাগ সময় কাজ করি। অন্য অনেকে কাজ করতে চায় না, কারণ যাত্রী বেশি হয় না। তবুও যে কয় টাকা বেশি হয় সে টাকাটা আমার জন্য অনেক বেশি। সেদিনকে যাত্রী নিয়ে আমি আসছিলাম। লাস্ট যাত্রী আমি আমাদের মাঝখানের স্টপে নামিয়ে দিলাম। তারপরে আরও 8 কিলোমিটার রাস্তা আমাকে খালি বাস চালিয়ে যেতে হবে। আমি বাস চালিয়ে পাহাড়ি রাস্তায় যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে খেয়াল করলাম কেউ একজন ইশারা দিয়ে আমাকে বাস থামানোর জন্য বলল। আমি বুঝতে পারলাম না, অদ্ভুত তো, এত রাত্রেবেলা এরকম রাস্তার ধারে পাহাড়ি রাস্তায় এরকম একটি মেয়ে এখানে দাঁড়িয়ে আমাকে ইশারা দিচ্ছে। আমি দেখলাম মেয়েটি সে আমার বাসে ওঠার জন্য বলছে। আমি তখন দরজা খুলে দিলাম। সে বাসে উঠে আসলো। সে বলল, বাস কি অমুক জায়গায় যাবে? আমি বললাম হ্যাঁ, তারপরে কিন্তু যাবে না। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওই পর্যন্তই যাব। তারপর মেয়েটি চড়ে বসলো এবং চড়ে বসার পর সে ওইখানে সিটে বসে আমার দিকে বারবার তাকাচ্ছিল। আমি লুকিং মিররে বারবার তার দিকে পেছন ফিরে তাকাচ্ছিলাম, কারণ সে অদ্ভুতভাবে বসেছিল এবং বারবার আমার দিকে তাকাচ্ছিল। সে বাসে উঠতেই বাসের মধ্যে একটা অদ্ভুত সুঘ্রাণে ভরে গেল। সুঘ্রাণটা ছিল বেশ অন্য রকম এবং মায়াময় সুঘ্রাণ। এরকম সুঘ্রাণ এর আগে আমি কখনো পাইনি। বেশ অদ্ভুত সুঘ্রাণ ছিল। আমি সেই সুঘ্রাণটা পেতে পেতেই পুরো বাস চালিয়ে স্ট্যান্ড পর্যন্ত চলে আসলাম। তারপর বাসে ওইখানে স্ট্যান্ড থামিয়ে বললাম, চলে এসেছি, এরপরে আর যাওয়ার জায়গা নেই, আমি এখানে, আপনাকে এখানে নেমে যেতে হবে। মেয়েটি তখন সেখানে নেমে গেল চুপ করে এবং কোনো কথা বলল না। যাওয়ার সময় আমার হাতে কিছু টাকা দিয়ে গেল, তবে ভাড়ার থেকে টাকার পরিমাণ ছিল বেশি। আমি তাকে কিছু বলতেই যাব, তার আগেই দেখি সে ওইখান থেকে গায়েব হয়ে গিয়েছে। মেয়েটির চেহারা এত সুন্দর ছিল, দেখে আমাদের কাশ্মীরি কোনো মেয়েকে মনে হচ্ছিল না, কারণ কাশ্মীরি মেয়েদের একটু অন্যরকম গঠন থাকে, কিন্তু এই মেয়েটা সেরকম কোনো গঠন নেই। দেখে অন্য কোনো দেশের মেয়ে মনে হচ্ছিল। সে কোনো কথা বলতো না বাসে উঠে। এর পরের দিন ঠিক একইভাবে সে ওইখান থেকে একই কায়দায় আমাকে থামালো। সেদিনকে বাসে একজন যাত্রী ছিল, তবে সে একদম পেছনে বসেছিল। একজন মহিলা ছিল। আরেকজন মহিলা ওঠায় সেই মহিলাটি হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। যাই হোক, সেই দিনেও আমি মেয়েটিকে আমাদের মূল শহর পর্যন্ত, মানে মফস্বল যে শহর ছিল, শহর থেকে এসে গ্রাম পর্যন্ত ওই শহরের মাথায় নামিয়ে দিলাম। মেয়েটি নেমে আজকেও 100 টাকার একটা নোট দিয়ে চলে গেল, কিন্তু এখানকার ভাড়া এত টাকা হয় না। আমি আবার ডাকতে যাব, ঠিক সেই মুহূর্তে দেখলাম মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে গেছে। যে মহিলাটি ওইখানে ছিল সেই মহিলা বলল যে, না আমি তো দেখিনি। আমি বললাম, অদ্ভুত তো, মেয়েটা প্রত্যেকদিন এখান থেকে উঠে 40 টাকার ভাড়া 100 টাকা দিয়ে যায়। এটা তো অদ্ভুত বিষয়, কালকে আসলে জিজ্ঞেস করব। কিন্তু আগামীকাল যখন আমি বাস নিয়ে এখান থেকে আসছিলাম তখন আমি মেয়েটাকে দেখতে পেলাম না। আশ্চর্য বিষয়, যেদিন টাকা ফেরত দিব বলে চিন্তা করি সেদিন তাকে দেখা যায় না। সেদিন সে কোথায় যায়? অদ্ভুতভাবে আমার প্রথম 3-4 দিন এরকম কাটতে শুরু করলো। প্রথম 2 দিন তাকে এরকমভাবে ওইখান থেকে বাসে তুলেছি, কিন্তু পরের 3 দিন সে এরকমভাবে আর আমাকে দেখাও দেয়নি, আর বাসের কাছেও আসেনি। অদ্ভুতভাবে আমার কাছে তার বেশি টাকা রয়েছে, প্রায় 120 টাকার মতো বেশি রয়েছে, সেগুলো তাকে ফেরত দিতে হবে। এরকম করে মাঝখানে 3-4 দিন কেটে গেল, কিন্তু মেয়েটার দেখা আমি আর পেলাম না। এরপরের একদিন রাত্রে শিফট পড়েছে আর কি, মানে লাস্ট ট্রিপের শিফট পড়েছে। মাঝখানে 2 দিন আমার লাস্ট ট্রিপের শিফট ছিল না। তো বেশ কিছু যাত্রী উঠেছে, তাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকই হচ্ছে প্রায় শেষ স্টপেজের আগের স্টপেজে নামবে এবং অনেকেই শেষ স্টপেজেও নামবে। আজকে বেশ ভালো যাত্রী পেয়েছে, বেশিরভাগ সময় বাস ফাঁকা যায়। আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আচমকা আমার লুকিং গ্লাসে চোখ পড়লো। চোখ আমার শুধু শুধু পড়েনি, কারণ পুরো গাড়ির ভিতরে একটা অন্যরকম ঘ্রাণ হচ্ছিল এবং সেই ঘ্রাণটা আমার পরিচিত। তখন আমি বুঝতে পারলাম মেয়েটি নিশ্চয়ই এই বাসের ভিতরে উঠেছে। এক এক করে সমস্ত যাত্রীরা নামলো এবং আমি যখন শেষ স্টপেজ আগে আমি যখন সমস্ত যাত্রী নামিয়ে দিলাম, বাসে তখন একজনই ছিল, সেটা হচ্ছে সেই মেয়েটি। আমি তখন বাস থামিয়ে বললাম, আপা নামেন, আপনার স্টপেজ চলে এসেছে, আর আপনি আর অন্যান্য দিন বেশি টাকা দিয়ে গিয়েছেন আমাকে, আমার এত টাকা হয় না, তবু আপনি বেশি দিয়ে গিয়েছেন। মেয়েটি তখন বলল যে, না, এটা আমি আপনাকেই দিয়েছি, আপনি রেখে দিন। তাই বলে আরেকটা 100 টাকার নোট এগিয়ে দিয়ে সে তখন বাস থেকে নেমে পড়ল। তখন আমি তার দিকে তাকিয়ে আছি, কি অদ্ভুত, সে এরকমভাবে আমাকে টাকা দিয়ে যাচ্ছে কিসের জন্য? আমি তাকে ডাকতে যাব, ঠিক সেই মুহূর্তে বাইরে তাকিয়ে দেখি আশেপাশে কোথাও সে নেই। এরকম অদ্ভুত অদ্ভুত এরকম জিনিস আমি কখনো দেখিনি। বেশ অদ্ভুত মেয়ে তো। প্রত্যেক দিনই এরকমটা হতে লাগলো। সে ওই সময় রাত্রেবেলা বাসে উঠতো এবং শেষ স্টপেজে এসে নামতো এবং প্রত্যেকদিন 100 টাকার করে একটা নোট দিয়ে যেত। তার কোনো কিছুই আমার বুঝে উঠতে পারছিলাম না এবং অদ্ভুত লাগছিল। এরকম অদ্ভুত মেয়ে আমার বাসে প্রত্যেকদিন উঠছে, তবে মেয়েটা বেশ সুন্দরী ছিল। তার দিকে আমি তাকাতাম না,
কারণ তার দিকে তাকালে আমার জন্য কেমন কেমন লাগতো, মানে একটু অন্যরকম লাগতো। তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আমি তখন কথা বলতাম। সে এরকমভাবে প্রত্যেকদিন আমার বাসে উঠতে লাগলো এবং এক এক করে আমার বাসে এরকমভাবে যাত্রী নেমে যাওয়ার পর সে সবার শেষে নামতো এবং যাওয়ার সময় 100 টাকা করে নোট দিয়ে যেত। এরকম করে প্রায় মাসখানিক চললো। মেয়েটাকে আমার এত পরিমাণ চেনা হয়ে গিয়েছিল যে তার চেহারাখানি আমার মুখের ভিতরে যেন একদম স্পষ্টত হয়ে গিয়েছিল। মেয়েটা বেশ সুন্দরী ছিল বলে তার দিকে আমি তাকাতাম না, আর সুন্দরী মেয়েদের দিকেও ওরকমভাবে আমি তাকাতাম না। যাই হোক, 1 মাস কেটে গেল মাঝখানে এরকমভাবে। এরকম করে প্রায় সে 10 থেকে 12 দিন আমার বাসে উঠেছে এবং প্রত্যেক দিনই 100 টাকা করে দিয়ে গিয়েছে। তার এরকম আচরণ আমি বুঝতে পারছিলাম না, কি অদ্ভুত বিষয়। একদিন আমি বাস থামিয়ে ওই ডিপোতে বাস রেখে বাজার থেকে কিছু জিনিসপাতি নিয়ে আমি আমার সেই পাহাড়ি রাস্তা ধরে বাড়িতে ফিরছিলাম। সাধারণত পাহাড়ি অঞ্চল রাত্রেবেলা একদম নীরব হয়ে যায় এবং আশেপাশে কোনো মানুষজন থাকে না, আর বাড়িঘর ধরে দূরত্ব থাকে একটা থেকে আরেকটা অনেক দূরত্বে, এবং ঠান্ডার সময় তো এখানে আরও অবস্থা খারাপ হয়ে যায়। আমি একটা চাদর গায়ে নিয়ে তখন যাচ্ছিলাম। তখন ঠান্ডা ঠিকমতো পড়েনি, হালকা হালকা ঠান্ডা, তবে বরফের সময় আর কিছুদিন বরফ পড়বে। আমি সেদিক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার নাকে আচমকা একটা অদ্ভুত ঘ্রাণ আসতে লাগলো এবং আমি শুনতে পেলাম পেছনে আমার সঙ্গে সঙ্গে কেউ একজন আসছে। এই ঘ্রাণটা আমার খুব পরিচিত এবং আমি আচমকা পেছনে তাকাতেই হুট করে চোখের সামনে থেকে কোনো কিছু যেরকম ভাবে গায়েব হয়ে যায় না, ঠিক সেরকম ভাবে কোনো কিছু একটা গায়েব হয়ে গেল। আমি যেন বুঝে উঠতে পারছিলাম না কি জিনিস গায়েব হয়ে গেল চোখের সামনে থেকে। আমি কয়েক দফা পেছন থেকে ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। চারিদিকে শুনশান নীরবতা এবং এরকম সমস্ত কিছু আমাকে যেন একদম নিশ্চুপ করে দিচ্ছিল। বেশ অদ্ভুতভাবে আমি আবার পেছনে তাকালাম। দেখলাম অনেকটা দূরে খুব সুন্দর মতো একটি বিড়াল আমার পেছন পেছন আসছে। বিড়ালটা আমার দিকে তাকিয়ে আছে এবং তার চেহারা, ছবি, সমস্ত কিছু বেশ চমৎকার। এমন মনে হচ্ছিল যে তার গা দিয়ে আলো জ্বলছে। আমার হাতে সবসময় টর্চ লাইট থাকে। টর্চ লাইটটা মারতেই খেয়াল করলাম বিড়ালটা আমার দিকে একদম দৃষ্টি তাকিয়ে আছে এবং তার চোখটা একদম নীল, ঠিক সেই মেয়েটির মতো নীল। কিন্তু এরকম চোখওয়ালা মেয়েকে তো এর আগে আমি কখনো দেখিনি। বেশ অদ্ভুত রকমের মেয়ে, কি আশ্চর্য। আমি তখন বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমি নিজের ঘরের ভিতরে সমস্ত কিছু দিয়ে নিজের কক্ষে ঘুমাতে গেলাম। তারপর জানলা দিয়ে যখন বাইরের দিকে তাকালাম, দেখলাম বিড়ালটি আমার বাগানে, মানে হচ্ছে বাড়ির যে বাগান ছিল, আমাদের বাড়িটা বেশ বড় ছিল এবং এটা পৈতৃক ভিটা ছিল। তখন বাড়ির বাগানে সেই বিড়ালটিকে দেখতে পেলাম। আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল, এই বিড়ালটি এখানে কি করছে, আর সে আমাকে পিছু করতে করতে কি তাহলে আমার বাড়িতে চলে এসেছে। আমি দরজা খুলে বাইরে এসে দেখলাম আশেপাশে কোনো বিড়াল নেই। কি আশ্চর্য বিষয়, বিড়ালটা কোথায় গিয়েছে এবং সে আশেপাশে কোথাও খুঁজে তারপরে পেলাম না। আমি যে ওই রাতে ঘুমিয়ে পড়লাম। আমার সঙ্গে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছিল। যেমন রাত্রে যখন ঘুমাতাম তখন একটা অদ্ভুত ঘ্রাণ আমার নাক ভরে উঠতো, আমার রুম ভরে উঠতো। তবে সেই ঘ্রাণটা আগের দিনের থেকে একদম ভিন্ন থাকতো এবং অন্যরকম থাকতো। আমি যেন কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, এরকম করে বেশ কিছুদিন এরকম হলো যে আমি যখন ফিরতাম তখন মনে হতো যে কেউ আমাকে পিছু নিচ্ছে এবং একটা ঘ্রাণ পেতাম, কিন্তু সেই ঘ্রাণের উৎস আমি খুঁজে পেতাম না। কি আশ্চর্য বিষয়। একদিন রাত্রেবেলা আমি বাস চালিয়ে আসছি, তখন রাত প্রায় 11টা হবে। লাস্ট ট্রিপ ছিল। অর্ধেক পথে সমস্ত যাত্রীগণ নেমে গিয়েছে। আচমকা আমি খেয়াল করলাম মেয়েটি বাসের এক কোণায় বসে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যখন বাস থেকে সকলকে নামিয়েছি তখন বাসের ভিতরে কেউ ছিল না। আমি চেক করে দেখেছি, যার কারণে আমি বাসের দরজা লাগিয়ে তখন গাড়ি চালিয়ে ডিপোর দিকে আসছিলাম। মেয়েটি দেখি সেখানে বসে আছে। আচমকা লুকিং গ্লাস এটা দেখিয়ে তখন চমকে গেলাম। আমি পেছন দিকে তাকিয়ে বললাম, আপনি এখানে? আপনাকে তো বাসে উঠতে দেখলাম না, আর নামতেও দেখলাম না। আমি তো না বাস দরজা লাগানোর সময় সমস্ত কিছু দেখেছি, আপনাকে তো দেখতে পেলাম না। আমি আসলে দুঃখিত, কিছু মনে করবেন না। মেয়েটি তখন বলল, না না, কিছু মনে করিনি, আপনি হয়তো দেখতে পাননি তাই। মেয়েটি সামনে এসে বসলো। লুকিং গ্লাসে তার চেহারা দেখা যাচ্ছিল। লুকিং মিররে তার চেহারা দেখে সত্যি বারবার তার দিকে আমি লোভনীয় চোখে তাকাচ্ছিলাম, কিন্তু আবার চোখ সরিয়ে নিচ্ছিলাম। তারপর বললাম যে, আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আপনি এদিকে প্রতিদিন কোথায় যান? আর সত্যি কথা, আপনাকে আজকে উঠতে দেখিনি আমি। আর আপনি আমাকে বেশি টাকা কেন দিয়েছেন? সে বলল কি যে, আমার ভালো লাগে তাই। আর বাসে উঠলে কি কোথায় যাই, কেন যাই, সেটা কি বলাটা জরুরি? আমি তখন বললাম, না না, ছি, কি বলছেন, এটা এমনিতেই জিজ্ঞেস করলাম, তবু কৌতূহল বশত আর কি। আপনি একা রাত্রেবেলা একা মেয়ে হয়ে এতদূর পর্যন্ত একা একা যান? সে বলল কি যে, কেন, আপনি কি খারাপ নাকি? আমি বললাম যে, না, খারাপ না, তবে আমাদের এলাকা তো সেফ না মেয়েদের জন্য বিশেষ করে। আর অন্য কেউ যদি আর আপনার পাল্লায় পড়ে, বা আপনি যদি অন্য কেউ পাল্লায় পড়েন, তাহলে আপনার ক্ষতি করবে। মেয়েটি বলল, কি করবে? আমি বললাম যে, না কিছু না, থাক, আপনার ক্ষতি করবে সেটা বললাম, তবে কিছু মনে করবেন না।
মেয়েটি একটু মুচকি হাসলো, সেটা আমি আয়নায় দেখতে পেলাম। অনেকক্ষণ পর আমাদের বাস স্টপেজ চলে আসলো। আমি বললাম যে এইখানে। মেয়েটি বলল কি যে, আচ্ছা আপনি আমাকে একটা উপকার করতে পারবেন? আমি বললাম যে কি উপকার? মেয়েটি বলল, আজকে আমার কাছে কোনো ভাড়া নেই, আপনি আমাকে আজকে ভাড়া না নিয়েই যেতে দিন আর কি। আমি বললাম যে ধুর, এটা কোনো কথা বলছেন? আপনি আমাকে আমার কাছে কত টাকা পান? আপনি এখন পর্যন্ত আমাকে প্রায় 1500 টাকার মতো দিয়েছেন। আপনার ভাড়া কি এত হয়? ভাড়া তো হয় এর হচ্ছে 3 ভাগের 1 ভাগ। সেহেতু আপনি আগামী 1 মাস ট্রাভেল করলেও হয়তো ভাড়া লাগবে না, সেহেতু এই বিষয় নিয়ে চিন্তা করবেন না। তারপর আমি বাস থেকে নামতে গিয়ে মেয়েটি আগে নামলো, আমি বাস থেকে নামলাম ওইখানে পার্ক করে। মেয়েটি ওইখান থেকে জঙ্গলের দিকে যাচ্ছে। এটা দেখে আমি বললাম যে ওদিকে কোথায় যাচ্ছেন? সে বলল, এদিকেই তো আমার বাড়ি, আমি এদিক দিয়ে যাই। মেয়েটির আচার এবং চরিত্র বেশ অদ্ভুত। সে রাত্রে একা একা আসে, আবার জঙ্গলের দিকে নাকি তার বাড়ি। ওদিকে বাড়িঘর দেওয়ার আছে, তবে এই জঙ্গলের রাস্তা দিয়ে গেলে এত রাত্রেবেলা কেমন লাগবে? তখন সে ওদিক দিয়ে চলে গেল। আমি তাকে আর কিছু বললাম না। যাক, এর পরের 2 দিনের ঘটনা। আমি ওদিকে বাস চালানোর জন্য যাইনি। সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ পড়ে বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলাম। আচমকা আমি দেখতে পাই জঙ্গলের ভিতরে একটা আলো জ্বলজ্বল করছে এবং জঙ্গলের ভিতর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। এই চিৎকারের শব্দটা আমার কাছে বেশ পরিচিত ছিল এবং মনে হচ্ছিল কোনো পরিচিত কারোর কণ্ঠ। আমি দৌড়ে সেখানে গিয়ে উপস্থিত হলাম এবং যা ভাবছিলাম ঠিক সেটাই। আমি দেখলাম সেই মেয়েটিকে 2জন ছেলে ধরে আছে এবং সেই ছেলে 2জনের মাথায় ঘোমটা দেওয়া, তাদের চেহারা দেখা যাচ্ছে না, কালো কাপড় দিয়ে মোড়ানো, হাতটাও কালো কাপড়ে মোড়ানো, বেশ বড় বড় নখ আছে তার। আমি তখন বললাম যে ওকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক সেই মুহূর্তে তারা অদ্ভুত এক কণ্ঠে আমাকে বলে উঠল, তোর এত বড় সাহস, তুই একজন মানুষ হয়ে তুই এসেছিস আমার কাছে এরকম ভাবে আমাকে ভয় দেখানোর জন্য? আমি তখন কিঞ্চিত ভয় পেয়ে বললাম, মানুষ হয়ে মানে? আর তোরা কি চাচ্ছিস? সাধারণ একটা মেয়ের উপর জুলুম করছিস? সে তখন বলল, তুই আমাকে দেখতে পাচ্ছিস কিভাবে বলতো, আর ওকে কিভাবে দেখতে পাচ্ছিস সেটাই তো বুঝতে পারছি না, আর ওর কণ্ঠ তোর পর্যন্ত গেল কিভাবে? তখন আমি বললাম যে সেটা বড় বিষয় না, বড় কথা হচ্ছে ওকে ছেড়ে দেয়, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। 2জন লোকটা তখন আমার দিকে এগিয়ে আসলো, এগিয়ে এসে আমাকে আঁচড় দেওয়ার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে ওই মেয়েটি আমার কাছে এসে আমাকে এক প্রকার শূন্যে ভাসিয়ে অন্য জায়গায় নিয়ে গেল। আমি যেন কিছু বুঝতে পারছিলাম না। সেই লোক দুটিও উড়ন্ত অবস্থায় প্রায় আমার পাশ আসছিল। আমি যেন এইটাকে স্বপ্ন মনে করছিলাম। অনেকক্ষণ আসার পর মেয়েটিকে আচমকা ধরে ফেললো এবং আমাকে উপর থেকে নিচে ফেলে দিল। খুব বেশি দূরত্ব ছিল না। মেয়েটিকে তখন ওটা ধরলো। আমি তখন নিচে থাকা একটা বড় পাথর সেই লোকটির মাথায় মারলাম। মারার সঙ্গে সঙ্গে সেই লোকটির মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে ওইখানে ছিটকে পড়ে গেল। তারপর সেই মেয়েটি আবার আমার কাছে এসে আমার এক হাত ধরে উড়ন্ত অবস্থায় সেখান থেকে গায়েব হয়ে গেল এবং কত দ্রুত গতিতে উঠছিল সেটা আমি বুঝতে পারছিলাম না। এবং অনেকক্ষণ পর আমি দেখলাম মেয়েটি আমাকে একটা শুনশান ঘরে নিয়ে এসেছে, একটা পাহাড়ের উপরে। আমাদের এখানে অনেক পাহাড় আছে এবং পাহাড়ের উপরে কোনো ঘর নেই, উপত্যকার মধ্যে ঘর আছে। এবং সেখানে গিয়ে তখন আমি চমকে যাই, এখানে এরকম জায়গায় এরকম একটা ঘর তৈরি করা, তাই মনে হচ্ছিল অস্থায়ী ঘর, কিছুদিন আগেই তৈরি করা হয়েছে এরকম মনে হচ্ছিল। মেয়েটি তখন আমাকে সেই ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। বলল কি যে, আপনি এখানে কি করছিলেন এত রাত্রেবেলা? আর আমি তখন বললাম, এত রাত কোথায়? সবেমাত্র ঈশার আজান দিয়েছে, আমি নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আসলে শহরে গিয়েছিলাম একটা কাজে, আজকে বাস চালাতে যাইনি। কিন্তু আপনি এখানে, আর আপনি এরকম ভাবে আমাকে কিভাবে নিয়ে আসলেন? আপনি শূন্য হাসলেন কিভাবে উড়ন্ত অবস্থায়? মেয়েটি তখন বলল, সব কথা বলবো, ও আমাদের পিছু নিচ্ছে কিনা কে জানে। তখন মেয়েটি উকি দিয়ে বাইরে তাকালো, কিন্তু কখন তাকে কাউকে দেখা যাচ্ছিল না। মেয়েটি তখন হাঁপাচ্ছিল। আমি তখন বললাম যে, আপনি কি সত্যি করে বলুন তো, আর আপনি হাঁপাচ্ছেন কিসের জন্য? আপনি না দৌড়েছেন না হেঁটেছেন? মেয়েটি বলল যে, ভারীপোক্ত কাজ করেছি, এরকম কাজ আমি জীবনে করিনি। তোমার মতো এরকম একজন ভারীপোক্ত মানুষকে নিয়ে উড়ে আসা সাতটাখানি কথা নাকি? আমি তখন সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তখন বললাম যে, আপনি উড়ে আসলেন কিভাবে, আর আপনি কে? মেয়েটি তখন তার মুখের নাকাব সরালো। মেয়েটিকে এতদিন আবছা আবছা দেখেছি, কিন্তু সম্পূর্ণ আলোতে একদম সামনাসামনি চোখাচোখি যখন দেখতে পেলাম, তখন নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। কারণ মেয়েটি দিনের আলো এবং চাঁদের আলোর মতো সুন্দর। এরকম সুন্দরী মেয়ে এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। এর আগে শুধুমাত্র লুকিং গ্লাসে দেখা হয়েছে, কিন্তু সরাসরি চোখাচোখি কখনো হয়নি। তার চোখের দিকে তাকিয়ে তার সে নীল চোখ এবং তার সে সুন্দর চেহারাখানি আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। মেয়েটি আমাকে বলল, সমস্ত কিছু বলবো, আগে ওই লোকটি পিছু নিচ্ছে কিনা এটা একটু শান্তভাবে দেখতে হবে। তুমি একটু শান্তভাবে বসো, আমি দেখি বাইরে ওই লোকটি আসছে কিনা। তাই বলে সে আমাকে সেখানে বসিয়ে রেখে উড়ন্ত অবস্থায় সেখান থেকে গায়েব হয়ে গেল।
আমি এই পাহাড় থেকে নামতেও পারছি না, আমার ভীষণ ভয় লাগছিল এবং হাত পা তখন থরথর করে কাঁপছিল। আমি সেখানে বেশ খানিক্ষণ বসে রইলাম। অনেকক্ষণ পর মেয়েটি একটা ধোয়া হয়ে আলোর মতো হয়ে আমার কাছে এসে একটা মানুষের রূপান্তর হয়ে সে আমার পাশে বসে পড়ল। বসে বলল, তুমি ভয় পাওনি তো? আমি বললাম কি যে না, কিন্তু তুমি কে এবং তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আর তুমি আমার বাসে চড়তে সেই মেয়েটি না? আমি তোমাকে চিনতে পেরেছি। মেয়েটি তখন বলল, হ্যাঁ আমি সেই মেয়েটি, আমার নাম জুভিয়া, আমি কোনো মানুষ নই, আমি একটা জিন এবং আমি জিন জগৎ থেকে এসেছি তোমাদের এখানে। আমি তখন বললাম যে এখানে এসেছো ভালো কথা, কিন্তু তুমি আমার সঙ্গে আমার বাসে এতদিন চলাফেরা করেছো কিসের জন্য? মেয়েটি তখন বলল, সমস্ত কিছু বলবো, এখন একটু চুপ থাকো। ও বোধহয় আমাদেরকে হারিয়ে ফেলেছে এবং আমাকে আর খুঁজে পাবে না, সেহেতু এখন আমি একদম নিরাপদে আছি। আমি বললাম যে তোমার কোনো কাহিনী আমি বুঝতে পারছি না, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি কে? তুমি বলছো একটা জিন, তোমার নাম জুবিয়া, বুঝতে পারলাম, কিন্তু তুমি একটা জিন হয়ে তুমি আমার পিছু কেন নিয়ে এসেছো? আর ওই লোক দুটো কে ছিল? তখন জুবিয়া বলে উঠল, ওরা হচ্ছে জিন ছিল এবং আমি একটা পরী। ওরা আমাকে মাঝে মধ্যে বিরক্ত করে। আমি এখানে মাঝে মধ্যে আসি এবং এই অঞ্চলটা আমার কাছে খুব ভালো লাগে। পাহাড়ি উপত্যকা আছে, এরকম সুন্দর পরিবেশ। এখানে মাঝে মধ্যে আমি বেড়ানোর জন্য আসি এবং এই পাহাড়ের উপত্যকা দিয়ে আমি হেঁটে বেড়াই, নানান হ্রদে গোসল করি, তারপর উড়ে বেড়াই। এসবই আমি বহু বছর ধরে করে আসছি, কিন্তু ওরা আমাকে সবসময় ফলো করে এবং এই শয়তান জিনটি আমাকে পছন্দ করে এবং ও যখন আমাদের এলাকায় আমার সাথে কিছু করতে পারেনি, এখানে আমি একা পেয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। এই জন্য আমি ওর থেকে পালিয়ে এসেছি, আর তুমি আজকে আমাকে বাঁচালে, এই জন্য সত্যি আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ। কিন্তু আমি বললাম যে এটা তো আমার দায়িত্ব ছিল। সব থেকে বড় কথা যে তুমি এখানে কি করছো? তুমি একটা জিন হয়ে, আর তুমি আমার বাসে কিসের জন্য চড়েছিলে? তুমি তো চাইলে এই উড়ন্ত অবস্থায় ট্রাভেল করতে পারো। মেয়েটি তখন আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, আমি তোমার কাছে কেন দেখা করছি সেটা তুমি বুঝতে পারছো না? সত্যি কথা বলতে আমি তোমাকে পছন্দ করি, এই জন্য আমি তোমার পিছু নিয়েছিলাম এবং তোমার আশেপাশে সবসময় থাকি। এ কথা বলার পর আমি তো একদম চমকে গেলাম। বললাম, কি বলছো? তোমার তো একজন জিন মেয়ে আমাকে পছন্দ করে, তুমি কত সুন্দরী, আর তুমি পড়ি, তুমি আশরাফুল মাখলুকাত নাও। সে বলল, দেখো আব্বাস, আমি তোমাকে চিনি, তোমার পরিবার সম্পর্কে জানি, তোমার পরিবারে কি হচ্ছে তাও জানি, তোমার জীবনে কি হচ্ছে সমস্ত কিছু জানি, এবং তোমার নাম যে আব্বাস, তুমি কোথায় থাকো সব বিষয়ে আমি জানি, কারণ তোমার আশেপাশের সমস্ত কিছু আমার খোঁজখবর করা হয়ে গিয়েছে। সব মিলিয়ে তোমাকে আমার প্রথমবার দেখে ভালো লেগেছে। তারপর তোমার সমস্ত কার্যকলাপ, পরিবারের মধ্যে দায়িত্বশীলতা, এই সমস্ত জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে। এই কারণেই মূলত আমি তোমার জন্য এখানে এই 1.5 মাস রয়ে গিয়েছি। না হলে এতদিন কখনোই আমি এই উপত্যকা বা এই পরিজগতে থাকি না। আমি চলে যাই আমার জগতে এবং সেখান থেকে মাঝে মধ্যে আসি, কিন্তু এখানে দীর্ঘ বেশ কিছুদিন আমি এখানে রয়েছি। বাড়িতে গিয়েছিলাম লাস্ট 3 দিন আগে, তারপর আবার চলে এসেছি। এখানে এই ঘরটি আমি তৈরি করেছি থাকার জন্য। কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। এখন তুমি যদি আশ্চর্য হও তাতে আমার কিছু করার নেই। আমি তোমাকে পছন্দ করে ফেলেছি এবং এটাই সত্য কথা। তোমাকে ভালোবেসে ফেলেছি, এটাই হচ্ছে সত্য কথা, আর কোনো কথা নেই। আমি যেন থ হয়ে বসে নিলাম। আমি সামান্য একজন বাস ড্রাইভার, আর আমার কোনো ক্ষমতাও নেই। সামান্য জিনেদের সঙ্গে লড়াই করে তোমাকে বাঁচাতে পারলাম না, তাহলে তুমি কেন আমার প্রেমে পড়েছ? তখন সে বলল কি যে এটা কেন হয়েছে আমি জানি না, তবে এটা সম্ভবত তোমার জন্য হয়েছে। তোমার এরকম মায়া ভরা চেহারা, এরকম সুন্দর কথাবার্তা, আর পরিবারের প্রতি দায়িত্বশীলতা। তুমি পরিবারের প্রতি যদি এত দায়িত্বশীল হও, তাহলে তুমি আমাকে কত ভালোবাসবে সেটা বলো। সব মিলিয়ে আমার তোমাকে খুব ভালো লেগেছে, এই জন্য আমি তোমাকে ভালোবাসি, তাছাড়া আর কোনো কিছু নয়। আমি মূলত তোমাকে দেখেছিলাম আজকে থেকে প্রায় 2 মাস আগে, যখন আমি এখানে গোসল করার জন্য এসেছিলাম। তোমাদের এই পাহাড়ের মাঝখানে একটা বিশাল হ্রদ আছে। আমি বললাম, হ্যাঁ ওই পাশে বড় আকৃতির একটা হ্রদ আছে, ওইখানে মাঝে মধ্যে আমরা ছোটবেলায় যেতাম গোসল করতে। আমার আব্বাজান যখন বেঁচে ছিল তখন ছাগল এবং বকরি চড়াতে চড়াতে ওই পাশে আমরা চলে যেতাম এবং সেখানে গিয়ে আমরা গোসল করতাম। পরিমেয়টি তখন বলল, সেটা অনেক দূর, এখন তুমি আমার জগতে আছো, আমি যেখানে বসবাস করি ঠিক সেখানে আছো, এবং এই ঘরটা আমি এখানে নির্মাণ করেছিলাম শুধুমাত্র আমার একার থাকার জন্য, কিন্তু সেখানে এখন তুমি সদস্য হয়ে গিয়েছো। তুমি এখানে আসলে আমার খুব ভালো লাগবে এবং আমার খুব ভালো লাগছে যে তুমি এখানে এসেছো। আচ্ছা, তারপরে শোনো, ওই হ্রদের ওইখানে আমরা গোসল করার জন্য গিয়েছিলাম। সেদিনকে রাত্রেবেলা তুমি গান গাইতে গাইতে, শীষ বাজাতে বাজাতে কোনো একটু কিছু কাঁধে নিয়ে বাড়িতে ফিরছিলে। সেদিনকে প্রথম আমার নজর তোমার দিকে যায়। আমি আমার বান্ধবীদের সঙ্গে গোসল করছিলাম। এত রাত্রেবেলা তুমি কোত্থেকে ফিরছিলে জানি না, তবে তোমাকে দেখে আমার এত পরিমাণ ভালো লেগে যায় যে প্রথম দেখায় আমি তোমাকে পছন্দ করে ফেলি। জিনপরীরা একবার যাকে পছন্দ করে তাকে কখনো ছেড়ে যায় না, তার সঙ্গেই থাকে।
তার যদি বাধাপ্রাপ্ত না হয় তাহলে সারা জীবন তার সঙ্গে থেকে যায়, যতক্ষণ না পর্যন্ত ওই মানুষটা মারা যাচ্ছে, একদম বৃদ্ধ বয়সের আগ পর্যন্ত। সেহেতু তোমাকে আমার এত বেশি ভালো লেগে যায় যে তোমার সঙ্গে আমার থাকতে ইচ্ছে করে এবং অন্য আর কোথাও যেতে ইচ্ছে করে না। সেজন্য আমি তোমার সঙ্গে থাকার পরিকল্পনা করি। এবং তখন আমি দেখি যে তুমি কীরকমভাবে তোমার পরিচয় ঘর চালাচ্ছ, তোমার বাস ড্রাইভিং করো, সারাদিন কত কষ্ট করো। তখন চিন্তা করলাম যে তোমাকে তুমি সরাসরি কিছু বলতে পারছি না, কারণ আমার ভীষণ লজ্জা লাগছিল তোমার কাছে যেতে, আর কাছে গেলে তুমি আমাকে দেখে ভয় পাবে কিনা বা কি বলবে, এই বিষয় নিয়ে আমি বেশ চিন্তিত ছিলাম, যার কারণে আমি তোমাকে কিছু বলতে পারিনি। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে তোমার বাসে উঠে দেখি তোমার সঙ্গে কোনো কথা বলা যায় কিনা, কিন্তু তোমার বাসে যখন উঠে তোমার সঙ্গে যেতাম তখন আমার তোর সঙ্গে কথা বলতে বেশ লজ্জা লাগতো। আমি বেশ লাজুক একটা মেয়ে, এই কারণে হয়তো আমি তোমাকে এতদিন সেই কথা বলতে পারিনি এবং তোমার সঙ্গে কথাই বলতে পারিনি ঠিক মতো। তোমার সঙ্গে কাছে গেলে আমার কেমন যেন বুক ধরফর করে উঠতো এবং তখন আমার গলা দিয়ে কোনো শব্দ বের হতো না। এই জন্য আমি তোমাকে কিছুই বলতে পারিনি। তবে আজকে এতখানি সাহস করে যে কীভাবে বলে দিলাম সেটা বুঝতে পারছি না। সত্যি কথা, এখনও তুমি আমার বুকে হাত দিয়ে দেখো, আমার বুক ধরফর করছে। তাই বলেই আমার হাতটা নিয়ে ওর বুকের উপর স্পর্শ করালো। ওর বুকটা তখনও ধরফর করছিল, আমি বুঝতে পারছিলাম। ওর শরীরটা এত নরম, ওর সামান্য বুকে হাত দিয়ে আমি বুঝে ফেলেছি। সত্যি এই অদ্ভুত ঘটনা আমার সঙ্গে যখন ঘটেছে তখন যেন স্বপ্ন মনে হচ্ছিল। আমি তখন মনে মনে হলাম, না, এটা আমি স্বপ্ন দেখছি, এটা হতে পারে না। পরি, জিন, এটা কি মানুষকে দেখা দেয় নাকি? আজ পর্যন্ত এরকম ঘটনা শুনেছি কিন্তু জীবনে কোনোদিন দেখিনি। সত্যি কথা বলতে এটা কি সত্য কথা? মেরি তখন বলল, এই যে আমার সামনে জলজন্ত তুমি আমাকে দেখতে পাচ্ছ, যে আমি একজন মানুষ নই, আমি একটা পরি। আমি তোমাকে ভালোবাসি আব্বাস, তুমি আমাকে ভালোবাসো না? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে আমাকে আমার কাছেই কেন? সে বললো, তোমাকে ভালো লাগে সেজন্য। আর আজকের কাহিনী শোনো কি। আজকে হচ্ছে আমি এই জঙ্গল দিয়ে ঘোরাফেরা করছিলাম, তুমি এই রাস্তা দিয়ে কখন যাবে সেজন্যই আমি এই জঙ্গলে এসেছিলাম। আমি প্রত্যেকদিন তোমার সঙ্গে যখন কথা বলি, কথা বলা শেষ করে আমি এখানে চলে আসি এবং এখানে এসে তখন বিশ্রাম করি। মাঝে মধ্যে আমি আমাদের প্রাসাদে যাই, তবে সেখান থেকে আমি এখানে থাকতে পছন্দ করি। তো ওইখানে আমার ওই শয়তান জিনগুলো টের পেয়ে যায় যে কিনা আমাকে পছন্দ করে, টের পেয়ে যায় এবং তখন সে আমার কাছে আসে এবং এসে আমাকে নানা কুপ্রস্তাব দেয়। আমি তখন তাকে মানা করে দিই। এই মানা করাটাই হয়তো আমার জন্য কাল হয়েছিল। তখন তার কিছু বন্ধু জিন নিয়ে আমাকে জোর জবরদস্তি করার চেষ্টা করে। ঠিক তখনই তুমি দেখে ফেলো আমাকে এবং আমি তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করি এবং তুমি ওদেরকে যেভাবে মেরেছো ওরা তোমাকে ছেড়ে কথা বলবে না। এই জন্য এখন তোমার সঙ্গে আমাকে থাকতে হবে, আর আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই। আমি তখন বললাম, এটা কি বলছো তুমি? তুমি আমাকে বিয়ে করবে? কিন্তু আমি কি তোমাকে ঠিক মতো জানিও না, আর তোমাকে আমি পছন্দ করি, অনেকদিন ধরে দেখছি, কিন্তু তোমাকে যে আমি হঠাৎ করে বিয়ে করব সেরকম বলে। আচ্ছা ঠিক আছে, ভয় পাচ্ছ তাই না? চলো, তোমার বাড়িতে কি আজকে আমি থাকবো, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে। আর হ্যাঁ, আমি গেলে কেউ দেখতে পারবে না, তুমি সেহেতু কোনো চিন্তা করো না। তাই বলে ও আমাকে আমার সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর আমি আম্মিজানকে বলি, আম্মিজান, এই মেয়েটিকে দেখতে পাচ্ছ? আম্মিজান বলল, কোন মেয়েটি? তখন ও হাসলো, হেসে বলল, আমাকে দেখা যাচ্ছে না, তুমি সত্যি সত্যি উল্টোপাল্টা কথা বলো না তো, চলো। তাই বলে ঘরের ভিতরে গেলাম। ঘরে যাওয়ার পর পরিমেয়েটি তখন আমার বিছানার উপর বসলো, বসে বললো, এটা তোমার ঘর? ভালো আছে, বিয়ের পর এখানে থাকতে আমার কোনো সমস্যা হবে না। মেয়েটি যেন আমাকে সত্যি সত্যি বিয়ে করবে সেটাই ভেবে নিয়েছে। তবে মেয়েটি সুন্দর ছিল, সে এমনভাবে আমার দিকে তাকাতো। আমি তখন বললাম, আগে তুমি তোমার টাকাগুলো নাও, যে টাকাগুলো তুমি আমাকে এক্সট্রা দিয়েছিল, সে বলে এগুলো আমি তোমাকে দিয়েছি। আর আমার জিনিস আর তোমার জিনিস একই জিনিস। এই টাকাগুলো ম্যানেজ করতে কত কষ্ট হয়েছিল জানো? তবে তোমার সঙ্গে প্রত্যেকদিন বাসে দেখা হতো, তোমার দিকে তাকিয়ে থাকতাম, এটা আমার কাছে খুব ভালো লাগতো। এই জন্য তুমি অনেক কষ্ট করো তাই না? আমি তখন বললাম যে হ্যাঁ। পরিমিটি তখন আমার পাশে বসে আমার কাঁধে হেলান দিল, হেলান দিয়ে বলল কি যে, তোমার কষ্ট আর থাকবে না, তুমি অনেক কষ্ট করে এই সংসার লালন পালন করেছো, আমি তোমার কোনো কষ্ট হতে দিব না। ঠিক সেই মুহূর্তে তার মা ডাক দিল। তার মা ডাক দেওয়ার পর তখন আমি এবং আমার সেই পরিপ্রেমিকা, যাকে কিনা আমি এখন প্রেমিকা হিসেবে গ্রহণ করিনি, সে তখন আমার সঙ্গে খেতে গেল এবং আমাকে খাওয়া দেখলো। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে আসলাম। আমি বললাম যে তুমি কোথায় ঘুমাবে? ও তখন বললো, এই জন্যই তো বলেছিলাম যে বিয়ে করার জন্য, তাহলে একসঙ্গে ঘুমাতে পারতাম। আমি বললাম, সত্যিই তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমি যা বলবো সেটা করবে তুমি? ও বললো যে হ্যাঁ, সেটাই করবো, তুমি বলেই দেখো না। সে তখন বললো যে আমি ব্যবসা করব, আমাকে কিছু টাকা দিতে পারবে? যদি সে টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে হচ্ছে গিয়ে এখান থেকে এখনই বিয়ে করব। সে মুহূর্তের মধ্যে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি একটু পরে। অনেকক্ষণ পর আমার সামনে প্রায় এক বান্ডিল টাকার ব্রিফকেস রাখলো আর কি, প্রত্যেকটা বান্ডিল বান্ডিল করা।
আমি তখন টাকা দেখে তখন অবাক হয়ে গেলাম। বললাম, কি বলছো? এই টাকা তুমি কোত্থেকে নিয়ে আসলে? সে তখন বলল, এগুলো আমি যেখান থেকে নিয়ে এসেছি, তুমি এগুলো নাও। তবে এতটুকু জেনে রাখো, যেটা কোনো অবৈধ উপায়ে বা কারোর টাকা মেরে নিয়ে আসেনি। এটা তুমি রাখো, এটা তোমার প্রয়োজন হবে। তখন আমি বললাম কি যে, সত্যি কথা? এগুলো কি সত্যি আসল টাকা? ভালো মতো দেখলাম কি যে এটা সত্যি আসল টাকা। তখন সে আমাকে বলল যে, আমার প্রেমিক, তুমি আমাকে বিশ্বাস করছো না, কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং এগুলো ভালোবাসার কারণে আমি তোমাকে দিয়েছি। তুমি সত্যিই এগুলো গ্রহণ করো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো এবং আমিও তোমাকে পছন্দ করি, সেহেতু তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কীভাবে বিয়ে করা যায়? সে তখন বলল, বিয়ে করার জন্য আমাদের ওইখানকার এক কাজী আছে, তিনি বেশ ভালো একজন মানুষ এবং তিনি আমাদের জিনেদের অনেক বিয়ে পড়িয়েছেন। আমাদের ওইখানে সে থাকে, তার স্ত্রী একজন জিন এবং তার কাছে গেলে নিশ্চয়ই তিনি আমাদের কথা ফেলবেন না। তুমি চলো, তাকে গিয়ে বোঝালে সে হয়তো বুঝবে। তারপর ও আমার হাত ধরলো, হাত ধরে আকাশের দিকে উড়াল দিতে শুরু করলো। আস্তে আস্তে আমাদের গ্রামটা ছোট হতে লাগলো। অনেকটা পথ পেরোনোর পর তখন ও আমাকে একটা পুরাতন ঘরের সামনে নিয়ে দাঁড় করালো। আমি বললাম, যেটা কোথায় নিয়ে আসলে? ও তখন বললো, এটাই তো সেই বৃদ্ধ মানুষটার ঘর। আমি দেখে অবাক হলাম, কারণ সে একজন মানুষ এবং তার স্ত্রী একজন জিন। সেই জিন স্ত্রী তখনও ইয়াং এবং যুবতী রয়েছে, কিন্তু তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। তখন আমি তার কাছে গেলাম এবং গিয়ে বসলাম। বসার পর ওই জিন মেয়েটি বলল, বিয়ে করবো আমরা। লোকটি বলল, ঠিক আছে। তারপর দুজন সাক্ষী দ্বারা আমাদের দুজনকে বিয়ে দেওয়া হলো এবং সকলের উপস্থিতিতে বিয়ে করলাম আমি এবং ও। এটা একদম আশ্চর্য ছিল যে একজন জিন, যে কিনা আমাকে বলেছে যে সে আমাকে বিয়ে করতে চায় এবং আমি তাকে বিয়েও করে ফেললাম শুধুমাত্র সে আমাকে টাকা দিয়েছে সেজন্য। আসলে ঘটনাটা তা না। আমি সেই বাচ্চা থাকাকালীন তাকে দেখে পছন্দ করতাম এবং তাকে সত্যি সত্যি হয়তো ভালোবেসে ফেলেছিলাম, কারণ তাকে আমার একদিন না দেখলে আমার কেমন খারাপ লাগতো। পরের দিন যদি সে না আসে তখন আমার খারাপ লাগতো। নিশ্চয়ই এটা ভালোবাসার অনুভূতি। আমি তখন ওকে বিয়ে করলাম এবং বাড়িতে এসে তখন আমি এবং ও আমাদের সেই বিছানায় ঘুমালাম, যে বিছানা আমরা একটু আগে ভাগাভাগি করছিলাম, যে কে উপরে ঘুমাবে কে নিচে ঘুমাবে। তারপর আমার পাশে শুলো। এই প্রথম কোনো মেয়ের সঙ্গে এত কাছাকাছি, কিন্তু আমি যাকে বিয়ে করেছি সেই কথাটা আমার পরিবারের কেউ জানে না। সত্য কথা বলতে ও আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, এটা হয়তো শুরুর দিকে বুঝতে পারিনি, কারণ ওর সঙ্গে আমি তেমন মিশিনি এবং মিশবো বা কীভাবে। বাসে যেরকমভাবে টুকটাক প্রত্যেকদিন কথা হতো, তাতে করে ওর প্রতি একটা ফ্যাসিনেশন বেড়েছিল। কিন্তু ও হয়তো কোনো বড়লোকের মেয়ে ছিল আর আমি সামান্য একজন বাস ড্রাইভার। পরবর্তীতে আমি মূলত যে কাজের জন্য টাকা গোছাচ্ছিলাম সেটা ছিল হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং এই ব্যবসায় অনেক বেশি লাভ ছিল। আমি তখন পরের দিন সেই টাকাগুলো নিয়ে আমাদের ওই এলাকার যে লোকগুলোই কাজ করতো তাদের কাছ থেকে আমি কিছু মাল কিনলাম এবং ওরা বললো কি যে, এই জিনিসগুলো এইভাবে বিক্রি করলে হয়তো তুই ভালোই করতে পারবি এবং আমার ব্যবসা বেশ ভালো রানিং হতে শুরু করলো। ওরা তখন বললো যে, এত টাকা কোথায় পেলি? আমি বললাম যে, সেসব নিয়ে তাদের চিন্তা করার দরকার নেই। বাসের সেই ড্রাইভারি করার চাকরিটা আমি ছেড়ে দিলাম। আমার যে ব্যবসা যেরকমটা ছিল ঠিক সেরকমটাই ছিল। এরকম করে আমার ব্যবসা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। মূলত হচ্ছে পরিমেয়েটি আমাকে বেশ ভালোবাসতো, এটা আমি খুব ভালোভাবে জানতাম এবং আমি যেটা বলতাম সেটাই করতো। ও আসার পর থেকে আমার পরিবারের সমস্ত কিছুর জন্য পরিবর্তন হয়ে যেতে শুরু করলো। আমার আব্বাজান অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলেন। আমার আম্মাজান, সে আগে থেকে বেশ হাসি খুশি থাকতো। আমার যে বড় ভাই ছিল সে শহরের একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেল এবং সে সেখানে চলে গেল। আর ছোটটা যে ছিল সে এখানে স্কুলে পড়তো। আর একদম ছোট বোন, সে তো আমাদের সকলের আদরের বোন, সেও তখন আমাদের প্রতি ভালো ভালো রেজাল্ট এনে দিতে লাগলো এবং পরিবারের একটা অন্যরকম সুখ শান্তি চলে আসলো। যে আমাদের ঘরে ঠিকমতো 3 বেলা চুলা জ্বলতো না এবং অনেক কষ্ট করে আমরা 3 বেলা খাবার খেতাম, সেখানে আমাদের ঘর হয়ে উঠলো একদম সুজলা সুফলা ঘর। কারণ হচ্ছে এই সমস্ত কিছু সম্ভব হয়েছে পরিটার জন্য। পরিটা যখন আমার জীবনে আসে তখন আমি একদম শূন্য ছিলাম, একদম খালি ছিলাম এবং দীর্ঘ 1.5 মাস সে আমার আশেপাশে থেকেছে, কিন্তু আমি যাকে চিনতে পারিনি। মাঝখানে কেটে গেল প্রায় 1টা বছর। এই 1 বছর সে আমার জীবনে এতখানি প্রভাব ফেলেছে, আমি যখনই যেখানে যেতাম সে আমার সঙ্গে থাকতো এবং আমার টোটাল ব্যবসায়িক প্ল্যানে সে আমাকে সমানভাবে উপকার করেছে এবং আমাকে সমানভাবে সে সমস্ত কিছু করতে সাহায্য করেছে। আমি সেখানেই আমার আব্বার সঙ্গে এবং আমার সঙ্গে থাকতে শুরু করলাম। কিন্তু দুর্ভাগ্যবশত 1 বছর পর আমার আব্বা মারা গেল এবং আব্বা মারা যাওয়ার পর আমি বেশ ভেঙে পড়েছিলাম। যদিও আব্বা খানিকটা সুস্থ হতে শুরু করেছিল, কিন্তু পরিমেয়েটি আমার জীবন আসার পর থেকে সমস্ত কিছু বেশ ভালো চলছিল এবং একটা ঘটনা, যেটা দুর্ঘটনা, সেটা হচ্ছে আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পর আমি তখন বেশ ভেঙে পড়ি, কারণ হচ্ছে আমার তো আর কোনো কিছু করার ছিল না। আমার আব্বা আমার খুব কাছের ছিল। এরকম করতে করতে তারপর আমার ছোট ভাইকে শহরে যাওয়ার পর তারা নিজেদের মতো সেটেল হয়ে যায়।
মাঝখানে বেশ কয়েক বছর কাটে। আমার ছোট বোনকে আমি বিয়ে দিই এবং সব মিলিয়ে আমার পরিবারটা হয়ে উঠেছিল এক অন্যরকম সুন্দর পরিবার। আমার ব্যবসা তখন খুব ভালোভাবে জমে ওঠে এবং আমার এবং সেই পরিমেয়েটির গর্ভে হচ্ছে গিয়ে একটা সন্তানের জন্ম হয়। সন্তানটি আমাদের সঙ্গেই থাকতো এবং সেই সন্তানটা যখন পৃথিবীতে আসে তখন পর্যন্ত আমার পরিবারের কেউ জানতো না যে আমার বিয়ে একটা পরীর সঙ্গে হয়েছে, কারণ সেই পরিবারে শুধুমাত্র আমি এখন একাই থাকতাম। ছোটবেলায় সকলে পড়ালেখা করে তারা শহরে সেটেল এবং সমস্ত কিছু করে ফেলেছে আর কি। তো মাঝখানে আমার সঙ্গে আমার জীবনে এত কিছু ঘটে গিয়েছে এবং ও আমার সাথ কখনোই ছাড়েনি। আমি যখন ওই আমার সকল ভাইরা যখন চলে গেল তখন আমি এখানে একা হয়ে গিয়েছিলাম। আমার আম্মা আমাকে বারবার বলতো যে তুই বিয়ে করবি না, এবং আমার সন্তান তখন হয়ে গেছিল, তখন ওইখানে শ্বশুর বাড়িতে থাকতো, মানে হচ্ছে ওই জিনেদের ওইখানে থাকতো। এর মাঝখানে আমি কয়েকবার জিনেদের ও শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়েছি এবং সেখানে থেকেছি। আর জিনেদের শহর একটু আলাদা হয়ে থাকে, আমাদের থেকে আলাদা হয়ে থাকে। এবং আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখনও আমি আমার আম্মাকে আমাদের এই ঘটনাটা কখনো বলিনি। আমার আম্মাকে সেদিনকে বলি যেদিনকে আমার বাচ্চা আগে থেকে একটু বড় হয়, বসতে শিখে, তখন আমি আমাকে বলি, আম্মা তুমি ওকে বিয়ের কথা বলো না, কারণ আমি বিয়ে করে ফেলেছি অলরেডি। আজকে না, আজকে থেকে বহু বছর আগে করেছি, এবং এই হচ্ছে তোমার পুত্রবধূ এবং তোমার এই নাতি আর কি। তখন সে দেখে বলে কি যে তুই আমাকে বিয়ে করেছিস, আমাকে আগে বলিসনি, বৌমাকে এখানে নিয়ে এসেছিস কিসের জন্য? তখন আমি আমাকে যখন বললাম যে আম্মা তোমার বৌমা কোনো মানুষ নয়, সে আসলে একটা জিন এবং সে জিন জগৎ থেকে এখানে এসেছে। একথা বলার পর আমার আম্মা কিঞ্চিত ভয় পেয়েছিল। তারপর আমার বউয়ের আচার আচরণ এবং সমস্ত কিছু যখন দেখলেন তখন আম্মা বুঝতে পারলেন যে সত্যি তার ছেলে একটা ভালো জিন পেয়েছে, যে জিন মেয়েটি তাদেরকে সবসময় আগলে রাখবে। রিসেন্টলি কয়েক মাস হলো আমার মা মারা গিয়েছে, কিন্তু আমার আম্মা এবং আমার ওই পরি স্ত্রী তেনারা সকলেই বেশ ভালোভাবেই একই সাথে আমরা বসবাস করতাম এবং তার আশেপাশের সকলেই আমাদের সঙ্গে বেশ ভালো আচরণ করত। এবং সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমার আম্মা ব্যতীত তার কেউই জানে না যে আমি একটা পরীকে বিয়ে করেছি এবং আমার সন্তান একটা জিন আর কি। তারপর আমি এখন আমার ওই জিন জগতে থাকি এবং পরী জগতেও থাকি এবং এখানেও থাকি। সব মিলিয়ে আমার ব্যবসা বাণিজ্য এবং আমার ছেলে মেয়ের সমস্ত কিছু এখান থেকে আমি মেনটেন করি এবং আমি আমার পরিবারের সমস্ত কিছু মিস করি। এখন আমার কাছে সমস্ত কিছু আছে, আমার পছন্দের জিন আছে, সমস্ত কিছু আছে, কিন্তু আমার পরিবার আগে যেরকম ছিল ওই সময় মতো এখন আর কেউ নেই। অনেক বছর পর সকলে একত্রিত যখন হই তখন একটু অন্যরকম লাগে, কিন্তু বাবা মা ব্যতীত এই ঘরটা এখন শূন্য লাগে। আমি এখন জিনের জগতে বেশি থাকি এবং সেখানে আমার স্ত্রীর সঙ্গে এবং সন্তানের সঙ্গে থাকি, কারণ এখানে হয়তো ওরা থাকতে পারে না, কারণ এখানের মানুষজন ওরা হয়তো নানানভাবে উল্টোপাল্টা কথা বলে। কারণ হচ্ছে আমার ছেলে নাকি অন্যান্য সকলে থেকে আলাদা এবং এই জন্য আমার ছেলেকে ওদের সঙ্গে মিশতে দেয় না, যার কারণে আমি আমার ছেলে এবং স্ত্রী এখন সেই জিনের জগতে থাকি। আমি সামনে একজন বাস ড্রাইভার ছিলাম, কিন্তু সেটা থেকে এরকম ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই জিনটার কারণে আমি কখনো ভাবতে পারিনি। পরিমিটি আমাকে খুব বেশি ভালোবাসে এবং আশা করি সারা জীবন আমাকে এরকম ভালোবেসে যাবে। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আজকের গল্পটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি এই পর্যন্তই ছিল। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।